আপনি দেখতে পাচ্ছেন যে হাসিনার আমলে আ এক এক একভাবে বাংলাদেশটাকে বিভক্ত করা হতো। বলা হতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এখন আবার হাসিনা চলে যাওয়ার পরে আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে ওই একই রকম কায়দাতে আমরা ২ ভাগে ভাগ হয়ে গিয়েছি। একটা হচ্ছে নির্বাচনের পক্ষের শক্তি, আরেকটা হয়ে গেছে নির্বাচনের বিপক্ষের শক্তি। একটা হয়ে গেছে তথাকথিত সংস্কারের পক্ষের শক্তি, আরেকটা বলা হচ্ছে যে অত সংস্কার আমাদের দরকার নেই। এরকম ২ ভাগে আমরা ভাগ হয়ে গিয়েছি। এটা একদম স্পষ্ট এটা দেখা যাচ্ছে। তো এখন এর মাধ্যমে যেটা হয়েছে যে আমরা দলগুলোর মাঝে একটা বিভক্তি দেখতে পাচ্ছি যে কিছু দল রয়েছে যারা নির্বাচনটাকে দ্রুত চাচ্ছে। কিছু দল রয়েছে যারা নির্বাচনটাকে একদম মানে চাচ্ছেই না। তো এখন এই যে দলগুলো নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে, এই রাজনৈতিক দলগুলোর আসলে মতলবটা কি? সেটাই আমাদের আজকের আমরা মূল আমাদের আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করেছি। তো আপনার কাছে আমি এটাই জানতে চাই আসলে যে এই যে নির্বাচন যারা পিছিয়ে দিতে চাচ্ছে, এটার পিছনে তাদের উদ্দেশ্য কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ নাজমুস সাকিব, বার্তা প্রধান নাগরিক টেলিভিশন আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে যারা নাগরিক টেলিভিশনের আমাদের আলোচনা শুনছেন প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ। মূলত আপনার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশটার আগে যেমন বিভাজনের রাজনীতি ছিল বাংলাদেশে, বর্তমানেও সেই বিভাজনের রাজনীতিটাই বিদ্যমান রয়েছে। আগে হয়তো বিভাজনের দৃষ্টিটা ছিল ভিন্ন, চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের মানুষকে বিভাজিত করা। আর এখন বিভাজনটা মানুষের মধ্যে নাই, এখন বিভাজনটা রাজনীতির সাথে সম্পৃক্ত যারা এবং রাজনৈতিক দলগুলোর সাথে। এখন এই বিভাজনটা তিনটি বিষয়ে মানুষের সামনে উপস্থাপন করা হয়। একটি হচ্ছে নির্বাচনের বিষয়, দ্বিতীয় হচ্ছে সংস্কার এবং তৃতীয় হচ্ছে বিচার, এবং তিনটাই গুরুত্বপূর্ণ। যেহেতু তিনটি বিষয় গুরুত্বপূর্ণ এবং তিনটি বিষয়কে সবাই আমরা মুখোমুখি দাঁড়া করানোর চেষ্টা করি এবং এগুলো নিয়ে আমরা বিস্তর 10টি মাস আলোচনাই করে যাচ্ছি। নির্বাচন বনাম সংস্কার, নির্বাচন বনাম বিচার, বিচার বনাম সংস্কার, সংস্কার বনাম নির্বাচন, সব মিলিয়ে আমরা একটা এমন ধরনের ডিভিশন তৈরি করতে চাচ্ছি যেটি যাতে মানুষের মধ্যেও তৈরি হয়, মানুষ যাতে সেই জায়গায় নিয়ে আসে। তা মানুষ কার? মানুষ হচ্ছে যারা বিভিন্ন দলের রাজনীতি করে, এখন তারাই মানুষ। কারণ আর বাকি যে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ তাদের তো বক্তব্য আপনার শোনার সুযোগ নাই। কারণ এখন যারা রাজনৈতিক দল করে তারাই বক্তব্য দিচ্ছে, তারাই তাদের মতামত প্রকাশ করছে, এবং আমরা অনেকেই যারা বিভিন্নভাবে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করি তাদের বক্তব্যগুলোকে উপস্থাপন করি পক্ষে বিপক্ষে, কখনো কোনো দলের পক্ষে যায়, কখনো কোনো দলের বিপক্ষে যায়। তো সার্বিকভাবে সাদামাটা হয়ে বিচার করলে এখন মনে হচ্ছে যেন দুটি ভাগে বিভক্ত শিবির, যে কেউ নির্বাচন চায় কেউ চায় না। তবে এমনটি না যে কোনো দলই নির্বাচন চায় না, এখন নির্বাচন চায় কেউ আগে এবং কেউ পরে। ধরেন এই যে লন্ডনের যে বৈঠকটা, যেটি একটা ঐতিহাসিক বৈঠক হয়েছে, বাংলাদেশের সমাধান যাত্রায় একটি বড় দৃষ্টি আমাদের দিয়েছে এবং যেটি আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করার জন্য একটা অনেক প্রাণ চঞ্চল একটা পরিবেশ দিয়েছে, বাট সেটিও কিন্তু অনেকের কাছে কিন্তু ভালো লাগে নাই। যে কেন হয়েছে বৈঠক, কি দরকার ছিল, আমাদের সাথে হয় নাই কেন, কিংবা এই বৈঠকে কি কি কারসাজি আছে, এই বৈঠকের নেপথ্যে কি কি কারণ আছে, কি কি ষড়যন্ত্র আছে। মানে কোনো যে কোনো পজিটিভ কাজেরও কিন্তু একটি ষড়যন্ত্র খোঁজা হচ্ছে। তার মানে একটা ষড়যন্ত্রটা হচ্ছে খুঁজে বেড়ানোই হচ্ছে একটা কাজ, যে কারণেই মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্বটা বাড়ে এবং বাড়তেই থাকবে। আমরা ওই যে আলোচনাটাই করছি না, সে আলোচনাটাও যদি আমি একটু পজিটিভ পথে না নেই, আমি যদি নিজেই যদি একটা নেতিবাচক পথে নিয়ে যাই আজকের আলোচনাটি, তাহলে আমাদের যারা শোনে কম বেশি তারাও কিন্তু সেই পথেই হাঁটবে এবং তারাও ভাবতে পারে যে না, হয়তো উনার যে ব্যাখ্যা সে ব্যাখ্যাটি সঠিকই ছিল, যে না লন্ডন বৈঠকটি আমাদের মধ্যে অনেক ষড়যন্ত্র জন্ম দিয়েছে, এমনটি যদি বলা শুরু করি তাহলে সে বলাটাও কিন্তু, এখন আমি কতটুকু সৎ এই বলার ক্ষেত্রে কিংবা আমি কতটুকু বাস্তবতার নিরিখে বলতে চাই সেটি হচ্ছে বড় বিষয়। মনে রাখবেন এই যারা রাজনীতি করে প্রত্যেকেই একটি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে চায়, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার পাশাপাশি কাছাকাছি, এবং নির্বাচনের প্রশ্ন আসলেই সবার মধ্যে একটা এমপি হওয়ার একটি প্রবণতা, জাতীয় সংসদে যাওয়ার একটা প্রবণতা, এবং সেখানে কে যেতে পারবে কে পারবে না, যদি না পারে তাহলে পিছাইলে যদি কিছুটা সময় পাই, সময় পেয়ে যদি তৈরি করতে পারি সেটি হোক, কিংবা আরেকজন যাতে নির্বাচিত না হয়ে আসে সেটি একটি প্রবণতা। ফলে কি হয়েছে যে একটি বড় ধরনের একটি রেখাপাত সৃষ্টি করেছেন, কারা করেছেন দেখবেন।
সব রাজনৈতিক দলগুলো এখন যেটা হয়েছে কি, একটা ইমব্যালেন্সড পলিটিক্যাল প্র্যাকটিস চলছে বাংলাদেশে। ইমব্যালেন্সড আমি এই জন্যই বলছি যে বৃহৎ একটি রাজনৈতিক দল আছে, এটা এত বড়, অপরাপর সকল রাজনৈতিক দলগুলো এত ছোট যে শুধুমাত্র তাদের মুখের কথাগুলোই হচ্ছে মূল বিষয়। বাস্তবতা কাজের ক্ষেত্রে কিন্তু তাদের কিছু করার নাই। বরঞ্চ একটা বৃহৎ বড় দল হয়েও যেন একটা বিপদে আছে যে তাদের ব্যাপারে কিছু বলতে পারছে না, মানে তাদের নেগেটিভ ছোট করা যাচ্ছে না, তাদেরকে হেয় প্রতিপন্ন করা যাচ্ছে না, তাদেরকে মানসিকভাবে ছোট করা যাচ্ছে না। ফলে বিএনপি এই উদারতা দেখাতে গিয়ে যেটি হয়েছে, এবং উদারতা দেখাটাই খুবই স্বাভাবিক এবং খুবই উচিত বলে আমিও মনে করি। ফলে অপরাপর দলগুলোর সুযোগগুলো বেশি পেয়ে যাচ্ছে, এবং সেই সুযোগগুলো পেয়ে তারা চিন্তা করছে আমি এটাকে অপব্যবহার না করে ভালোভাবে ব্যবহার করে যাতে বিএনপির একটি কম্পিটিটর বা একটি দলকে যাতে আমাদের মুখোমুখি বা আমাদের আমাদের প্রতিযোগী একটি দলে পরিণত করা যায়, এবং সেটি করা গেছে। মানুষ এখন ভাবা শুরু করেছে যে হ্যাঁ, এই রাজনৈতিক দলগুলোই হয়তো দেশের সর্ববৃহৎ সব রাজনীতির মূল জায়গায়, কিন্তু আসলে তা না। ধরেন জামায়াত এবং এনসিপি নিয়ে তো বেশি কথা উঠে, যদি আপনি সোজাই প্রশ্নটি তুলেন যে জামায়াত এবং এনসিপি সহ তাদের একটা তাদের সাথে যুক্ত হওয়া আরো কিছু দলগুলো তারা এখন কি চায়, তারা ঐক্যমতের যে সংস্কারের যে যে দাবিগুলো যে গতি পাচ্ছে এখন, সেই গতিটা তারা বাধাগ্রস্ত করতে চায় কিনা, তারা এখন কি চায়, তারা কি এই নির্বাচনের পূর্ব মুহূর্তে এমন কোনো বিষয় উপস্থাপন করবে কিনা যে বিষয়গুলো যদি উপস্থাপন করা হয় তাহলে মনে হয় যেন নির্বাচনটা পিছানোর সুযোগ তৈরি হবে। তারা কি বলতে চায়, তারা বলতে চায় ডক্টর ইউনূস সাহেব একবার যেহেতু বলেছে এপ্রিলে, উনি কেন হঠাৎ করে বা ফেব্রুয়ারিতে হতে পারে, উনি বলেছে এর মধ্যে কি কি কারণ থাকতে পারে। তারা কি বলতে চায়, তারা বলতে চায় যে আসলে যদি আমরা জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন করে ফেলি তাহলে জটিল একটা অবস্থান তৈরি হবে দেশে, আরো জটিলতা তৈরি হবে, যে জটিলতাটাও আমাদের জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে পড়তে পারে। মানুষের মধ্যে তখন বুঝতে পারবে যে আসলে কি হতে যাচ্ছে। কারণ যদি স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে জামাতের আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল কয়েকদিন আগে বলল, এনসিপি তো প্রায় বলে যাচ্ছে, সেখানে এতগুলো আসনে নির্বাচন করা মানে এত যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, পৌরসভা যেটাই হোক, যে ফরম্যাটের জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হোক, মানে যেটাই আগে শুরু করুক, সেখানে অনেক ধরনের প্রবলেম তৈরি হবে। যেখানে ফ্যাসিস্ট সরকারের কিছু লোকজন যারা হয়তো মনে মননে অন্তরে ভালোবাসে হাসিনাকে কিংবা হাসিনার চেতনাকে, তারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বা প্রার্থী সেখানে দাঁড়াতে পারে। ফলে এখানে একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এট দ্য সেম টাইম তাদের মধ্যে তৈরি হতে পারে যে না, আমরা যদি আগেই স্থানীয় সরকার নির্বাচন করে ফেলতে পারি তাহলে বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে তারা তাদের ক্ষমতা দিয়ে স্থানীয় সরকারগুলো তাদের মতো করেই তারা সাজিয়ে ফেলবে, এর আগে এটাই করে ফেলা উচিত। এখন আরেকটি ডিবেট তৈরি হতে পারে যে আসলে আমরা ভবিষ্যতে কি স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন সবগুলোই কি অন্তর্বর্তীকালীন সরকার যদি নাও থাকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করাবো কিনা। কারণ আমরা তো সবসময় একটি ভয় কাজ করেই, যে সরকারের ক্ষমতায় থাকে প্রশাসন তার কথা শুনে, খুবই স্বাভাবিক শুনবে, এবং প্রশাসন যখন তার কথা শুনে নির্বাচনকে যেভাবে হোক ম্যানিপুলেট করা যায়, নির্বাচনে প্রভাব বিস্তার করা যায়, এবং নির্বাচনে প্রভাব বিস্তার করলে তাহলে যে দল ক্ষমতায় থাকে তাদের লোকজন নির্বাচিত হবে, ফলে দেশে ব্যালেন্সড একটা পলিটিক্যাল প্র্যাকটিস তৈরি হবে না। এই ভাবনা থেকেও তারা যদি এগুলো উত্থাপন করে তাহলে একটি জটিলতা তৈরি হতে পারে। দ্বিতীয়ত যেটি হচ্ছে যে আমাদের ঐক্যমতের যে যে বিষয়গুলো ধরেন আছে, ৭০ অনুচ্ছেদ নিয়ে হয়তো আমাদের এখন কোনো কথা নাই, সবাই একমত হয়েছি। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়েও অনেকের মধ্যে একমত হয়েছে যে হ্যাঁ, ১০০ সদস্য যদি উচ্চ কক্ষে আপার হাউসে আসে এবং যদি প্রপোর্শনাল সিস্টেমেও যদি ওদের নির্বাচিত হয়, সিস্টেম তৈরি হয় 3:1 বেসিসে, কিংবা আরো যদি আমরা দেখি যে নারী আসন আরো ১০০টি বেড়েছে ৫০০, সেখানে ৫০০ জনের মধ্য থেকে আবার নির্বাচিত করে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হবে, রাষ্ট্রপতির ভারসাম্যর ক্ষেত্রে কতটুকু, সব প্রস্তাবগুলো কিন্তু আমি পজিটিভলি দেখি, এবং সব প্রস্তাবগুলোর যে আলোচনা হচ্ছে সে আলোচনাগুলো বাংলাদেশের জন্য খুবই পলিটিক্যালি পজিটিভ প্র্যাকটিস, এবং যে প্র্যাকটিসটা ধারা থাকুক। কিন্তু এগুলোর মধ্যে যদি কোনো কারণে কারো মধ্যে যদি সন্দেহ তৈরি করে যে না, এগুলোকে আমরা আরো বেশি বেশি মাত্রায় জটিল করে আমরা আরো সময় নেই, তাহলে সময় নিলে আমরা অনেক কিছু করতে পারবো। মনে রাখতে হবে যে ইউনূস সাহেবের যে পলিটিক্যাল বা উনার যে স্টাইল, পলিটিক্যাল ফ্রেমের যে স্টাইল, যেহেতু উনি এখন আপনি পলিটিক্স করে না বলা যাবে না, কারণ উনি এখন পলিটিক্স এর মধ্যেই আছে। কারণ দেশের রাষ্ট্র শাসন ব্যবস্থা চালানোর দায়িত্বে যিনি রয়েছেন উনি সকল পলিটিশিয়ানদের এখন উনি পরিচালনা করছেন বাংলাদেশে, এবং সর্বশেষ এই সাক্ষাৎকার উনার বলে দেয় উনার ফরম্যাটটা কি।
ধরেন উনার পলিটিক্যাল ফরম্যাটটা বুঝতে হবে যে ধরেন উনি তারেক রহমানের সাথেই একটা বৃহৎ দলের প্রধান ব্যক্তির সাথে শীর্ষ নেতার সাথে বৈঠক করবে, কিন্তু এটাই ওনার মধ্যে মূল প্ল্যান, কিন্তু উনি অন্যান্য সাব প্ল্যানকে মূল প্ল্যান বানিয়ে উনি কিন্তু ওইটাই শেষ করে এসেছেন। তার মানে উনি কিন্তু অন্যান্য যে চার্লসের সাথে উনার মেডেল নেওয়া, পুরস্কার নেওয়া, তারপর বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়া, তারপর বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কথা বলা, হয়তো সব কিছুর ঊর্ধ্বে ছিল কিন্তু উনার বিএনপির সাথে বৈঠক। কিন্তু উনি যদি আগে থেকেই বলতো যে আমি বিএনপি নেতার সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে যাচ্ছি, তাহলে উনার পজিশনটা কতটুকু থাকতো সেটা নিয়ে কিন্তু উনি খুব ভাবে। তার মানে ডক্টর ইউনূস সাহেব কিন্তু উনার পজিশনকে ঠিক রেখে একটা পলিটিক্যাল ফ্রেম তৈরি করেছেন, এবং সেই ফ্রেমটাকে বুঝে অপরাপর সকল রাজনৈতিক দলগুলো কিন্তু রাজনীতি করা উচিত, কারণ উনি কিন্তু ড্রাইভিং সিটে আছেন। এবং ড্রাইভিং সিটে থাকার কারণে বিএনপি যেটা বুঝতে পেরেছে, বিএনপি সমঝোতার রাজনীতি করেছে কিভাবে দেশটাকে একটা অস্থিতিশীল পর্যায় থেকে যাতে স্থিতিশীল পর্যায়ে চলে আসে, দেশটা যাতে একটা গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া হয়, দেশটা যাতে এমনটি না হয় আমরা আমাদের দেশটাকে যাতে বোঝাই বা বিশ্বে যে না এটা একটা মৌলবাদী রাষ্ট্র তৈরি হচ্ছে, যেটি বোঝানোর চেষ্টা করা হয়েছে, দীর্ঘ 16-17 বছর চেষ্টা করা হয়েছে, এটি একটি এমন একটি রাষ্ট্র ব্যবস্থায় চলে যাচ্ছে যেখানে ইসলামী জঙ্গি গোষ্ঠী তৈরি হবে, যেখানে ইসলামের উত্থান তৈরি হচ্ছে, যে উত্থানের মাধ্যমে আমরা শুধু ইসলামটাকে মুখে মুখেই বলছি কিন্তু আলটিমেটলি দেশটাকে একটি ভিন্ন জগতের দিকে নিয়ে যাচ্ছি। আবার এমনটি যাতে না হয় যে যাতে আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় নতুন নতুন হঠাৎ হঠাৎ করে আমরা এই মুহূর্তে চাইলেই সংবিধান পরিবর্তন করে ফেলা, কিংবা এই মুহূর্তে চাইলেই বিচার কার্যক্রম ঘন্টা খানিকের মধ্যে শেষ করে ফেলা, এমনটি যদি করি তাহলে মানুষের মধ্যে মেসেজ যাবে যে তারা সম্পূর্ণভাবে নিয়মের বাইরে গিয়ে সকল কার্যক্রমগুলো করছে। মানে আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচনের যে বিভাজন, সেই বিভাজনটা অনেকটা পলিটিক্যাল বিভাজন এবং পলিটিক্যালি প্যাট্রোনাইজ করা বিভাজন, এবং সেই বিভাজনটা ইন্টেনশনালি করা, যে ইন্টেনশনটা আমি মনে মনে ভাবি যে আমি তো এখন নির্বাচিত হতে পারবো না, যেহেতু আমি নির্বাচিত হতে পারবো না, আমি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবো না, এবং এই ইন্টেরিয়াম সময় আমার কথাগুলো মানুষ শুনছে, যখন নতুন সরকার আসবে তখন নতুন প্রেক্ষাপট তৈরি হবে, নতুন নতুন মানুষ রাষ্ট্রের দায়িত্বে থাকবে, নতুন নতুন মানুষ মন্ত্রণালয় চালাবে, তখন হয়তো আমি একটা অবাঞ্ছিত মানুষ হয়ে যাব। এই ভাবনাটা কিন্তু অনেকের মধ্যে রয়েছে, এবং তারা যখন ভাবে যে আমরা তো অবাঞ্ছিত হয়ে যাব, কিংবা আমরা আমাদের আমাদের পরিস্থিতি সেই অবস্থানটা মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে না ওই সময়, অতএব এখন থেকে যদ্দূর পারি এটাকে পেছানোর ক্ষেত্রে এই কথাগুলি, এবং এই কথাগুলো বলতে গিয়েই তারা ধরেন কখনো বলতে চায় যে না নির্বাচন কমিশনটাকেও ঢেলে সাজাতে হবে, এই নির্বাচন কমিশনটাকে ভেঙে ফেলতে হবে নতুন, এইসব কথাগুলো বলার মূল কারণটা হচ্ছে যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার মতলব, আপনি যেটা প্রশ্নটি করেছেন সেটি কিন্তু রয়েছে, এবং এই পিছিয়ে দেওয়ার মতলবটা রয়েছে, এটা কোনো ইতিবাচক রাজনীতি না, কারণ আপনাকে অবশ্যই একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আপনাকে নির্বাচন দিতেই হবে, এবং আপনাদের ঐক্যমতের সংস্কার বা ঐক্য কমিশনের যে সংস্কার করছে সেগুলোকে একসাথে বসে কাজ করার কিন্তু বিস্তর সময় রয়েছে, এখনো 5-6 মাস হাতে, 6 মাসের বেশি সময় রয়েছে। এই সময়গুলোতে কিন্তু সবাই মিলেই এখন আমি এটাই বুঝি না, আমি এটা শুধু যে ওই ছোট ছোট রাজনৈতিক দলে রয়েছে, বৃহৎ রাজনৈতিক দলেও অনেকের মধ্যে রয়েছে, যে আমি অনেককেই শুনেছি সে হয়তো মনোনয়ন পাবে না, নির্বাচন করতে পারবে না, তখন তার মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে যে না, যে প্রার্থী তার বিরুদ্ধে সেই অপপ্রচার করে তার দলেরই, এবং দেখা যাচ্ছে যে সে নিজের দলের বিরুদ্ধেও অনেক সময় কথা বলতে চায় বিভিন্ন ভাবে, এবং পাশাপাশি তার মধ্যেও একটা তৈরি হয় একটা ষড়যন্ত্র, মানে এটা একটা বড় দলের কথাও বলছি আমি, যে বড় দলের মধ্যেই হয়, সেখানে ছোট ছোট দলগুলো তারা এই ভাবনাটা ভাবতেই পারে, ফলে আমাদের মননের মধ্যেই আমাদের মজ্জায় এমনটি রয়েছে যে আমরা এমপি না হওয়া পর্যন্ত বা আমরা ক্ষমতায় না গেলে অন্য কাউকে যেতে দেখতে চাই না, এটাই হচ্ছে আমাদের মূল মূল প্রবলেম, এবং এই মূল প্রবলেমটাই আমাদের উত্তরানো দরকার, কারণ রাজনীতিটা আমাদের সবার মধ্যে, রাজনীতিটা ক্ষমতা কেন্দ্রিক হওয়াটাই হচ্ছে মূল মূল সমস্যা। এই সমস্যা উত্তরণ যদি করতে না পারি তাহলে কি হবে, আমাদের মধ্যে এই সমস্যা আরো জটিল আকার ধারণ করবে, এবং আমার আহ্বান থাকবে আমাদের আজকের বয়ানের মাধ্যমে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা রাজনীতিটা শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক চিন্তা না করে যদি একটু অন্যমুখী চিন্তার দিকে নিয়ে যেতে পারি, আমরা যারা কথা বলি বা আমরা যারা কথা বলতে চাই সেই ধারাটা নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় এই প্রবলেম গুলো খুব উত্তরণ হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি হবে, এবং গণতান্ত্রিক ধারার মধ্যেও আমরাও কোনো না কোনো ভাবে যুক্ত থাকতে পারবো।